সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি দৃষ্টি 24 আয়োজিত তারকার ডায়েরি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি অন্তরা। আমরা এই আয়োজনে জানার চেষ্টা করি তারকাদের জীবনের অজানা গল্প, সাফল্য সংগ্রাম এবং ক্যামেরার পেছনের গল্প। সঙ্গীত শুধু একটি বিনোদন নয়, এটি একটি আবেগ এবং সংস্কৃতির এক শক্তিশালী সেতুবন্ধন। আর সেই জগতের একজন মানুষ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন। তিনি আর কেউ নন, তিনি হলেন জনপ্রিয় সঙ্গীত ব্যক্তিত্ব রুবায়েত জাহান। আপু, আপনাকে স্বাগতম আমাদের স্টুডিওতে। অনেক অনেক ধন্যবাদ আমাকে এই সুন্দর স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য। আপু, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো বেশ ভালো আছি, আপনাকে দেখে তো খুব ভালো লাগছে। আমারও ভালো লাগছে। আপু, বাংলাদেশে কবে এসেছেন? বাংলাদেশে এসেছি 2 সপ্তাহ হয়ে গেছে অলরেডি। আর যখন সময়টা পার করি আমার কাছে মনে হয় আমি আরও বেশি থাকি, যেহেতু দেশকে অনেক বেশি ভালোবাসি। যতটুকু সম্ভব এখানে এসে কাজ করে যাই। এটা আমি বলবো মনকে সান্ত্বনা দেওয়া। আমি একজন বাংলাদেশি এবং বেড়ে ওঠা আমার এই দেশে, এটা একটা অন্যরকম অনুভূতি। আমরাও চাই যে আপনি বাংলাদেশে অনেক সময় থাকেন, আমাদেরকে অনেক অনেক গান উপহার দেন। আপু, জানতে চাচ্ছিলাম বাংলাদেশের কোন জেলায় আপনার জন্ম, বা আপনার ছোটবেলাটা কেমন ছিল? আমার জন্ম চট্টগ্রামে, আর আমি চট্টগ্রামের মেয়ে। আমার ফ্যামিলি সবাই চট্টগ্রামে। তবে আমার বেড়ে ওঠা, আমার ছোটোবেলা কেটেছে কুষ্টিয়ায়, যেহেতু আমার বাবা ছিলেন গভর্নমেন্ট অফিসার। তো উনি যখনই এরকম ট্রান্সফার হতেন আমরাও বিভিন্ন জায়গায় আমার সময় কেটেছে। যেমন কুষ্টিয়ায় ছোটোবেলা কেটেছে, তারপর ঢাকায়, তারপর অবশেষে আমরা আবার রিটার্ন এসেছি চট্টগ্রামে। তবে আমার জার্নিটা ভীষণ আনন্দের ছিল, এটা আমি বলবো। বাহ, খুব চমৎকার। কত বছর বয়সে আপনার প্রথম সঙ্গীতের তালিম হয়েছিল? বয়স যখন আমার 8, তখন থেকেই গান শিখছি। এখনও আমি বলবো শিখছি। আপনার প্রথম গানের শিক্ষক কে ছিলেন? স্কুলে স্কুলে একজন সঙ্গীত শিক্ষক ছিলেন। তো উনি আবার স্কুলেও শেখাতেন, আবার বাসায়ও শেখাতেন। ওনার নাম বাবলু। অ্যান্ড দেন আফটারওয়ার্ডস আমি তারপরও শেখার শেষ নেই। আবারও আমি শিশু একাডেমিতেও আমি ক্লাস নিয়েছি, এবং আমি নাচে গানে দুটো ক্লাসই আমি নিতাম, ক্লাস করতাম শিশু একাডেমিতে। এবং আমি নাচে গানে দুটোতে ফার্স্ট হয়ে আমি কুষ্টিয়া থেকে বিভিন্ন অঞ্চলে গিয়েছি, এটা আমি বলবো। তবে পরে আর ডান্স করা হয়নি, গানটাই আমি কন্টিনিউ করেছি। খুবই চমৎকার। আপনি কি ছোটবেলা থেকে জানতেন যে আপনি একজন সঙ্গীত শিল্পী হবেন? না, ওরকম আমি আসলে যখন ছোট বাচ্চাদের কেউ জিজ্ঞাসা করে আর তুমি কি হতে চাও, তখন কিন্তু ওরা অনেক অনেক ডিফারেন্ট কথা বলে। বাট আমার কাছে মনে হতো যে গানটা আমি যেহেতু পছন্দ করি, গান নাচ দুটোই আমি পছন্দ করি, আমার মনে হতো যে আমি এটা নিয়েই যেন চলতে পারি, এটাই যেন সারা জীবন গাইতে পারি বা উপভোগ করতে পারি। এটা আমার কাছে সবসময়ই একটা আপন নিজের একটা মনে হতো যে এটা আমার সাথেই জড়িত, এরকম ফিল হতো। বাহ, চমৎকার। আপনি পরিবার থেকে কার কাছ থেকে আপনি সব থেকে বেশি উৎসাহ পেতেন? উৎসাহ অ্যাকচুয়ালি বাবা মা দুজনের কাছ থেকে পেয়েছি, তবে মা অনেক বেশি আমাকে উৎসাহ দিতেন প্রত্যেকটা বিষয়ে। বিশেষ করে হয়তো উনি যখন মারা অ্যাকচুয়ালি জানতে পারে বাচ্চারা কি পছন্দ করে, আমার মনে হয় আমার মাও সেরকম আমাকে ভীষণভাবে উৎসাহ দিতেন। আর ওনার জন্যই আমি হয়তো এখনও গান গাইছি। আপনি তো কুষ্টিয়াতে বেড়ে উঠেছেন, এবং লালনের আখড়া আপনার সঙ্গীত জীবনে কতটা প্রভাব ফেলেছে? আমি বলবো চারদিকে সঙ্গীত আর সঙ্গীত। কারণ আমার বাবা আমাকে নিয়ে গেছিলেন ওই সময় একদম ছোট, আমাকে নিয়ে গেছিলেন লালন ফকির মাজার দেখার জন্য। আর সেখানে অ্যাকচুয়ালি সবাই বাউলরা ওই সময়, আমি বলছি অনেক বছর আগে, তখন বাউলরা সব এরকম, জানি না এখন ওরকম হয় কি না, কিন্তু ওই সময়ে সব বাউলরা, ইভেন এখনও যারা বিখ্যাত বাউলরা আছেন, যারা সবাই চেনেন, তারাও কিন্তু
ওই সময় ওখানেই গান গাইতেন। তো আমার বাবা বাবা ওখানে নিয়ে যেতেন। তারপর কুষ্টিয়াতে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে আমরা গিয়েছি। আর সেখানে ভীষণ এনজয় করতাম। আমার গানের আমি বলবো শুরুটা অনেক ভালো ছিল। বাহ, চমৎকার। এখন তো আপনার অনেক শ্রোতা, আপনাকে সবাই খুব পছন্দ করে। কিন্তু প্রথম ছোটবেলা থেকে যখন গান করছেন, গান শিখছেন, যখন আপনাকে মানুষ চেনা শুরু করলো, তখন এরকম হয়েছে যে আপনার গান শুনে আপনার প্রেমে কেউ পড়ে গিয়েছে গান শুনে বা প্রেমে প্রেমে পাগল হয়ে গিয়েছে, এরকম কোনো মজার অভিজ্ঞতা থাকলে আমাদের সাথে শেয়ার করুন। আসলে শিল্পীরা তো সবাই রোমান্টিক হয়। আর গান গান যখনই গেয়েছি হয়তো দেখা গেছে দর্শক দর্শকরা হয়তো কেউ প্রেমে পড়ে গেছে, বা যে কোনোভাবেই প্রেমে পড়তেই পারে। ইউকেতে গিয়ে আপনার সঙ্গীত পথ চলাটা কতটা সহজ ছিল বা কঠিন ছিল সেটা যদি জানাতেন। সহজ এবং কঠিন দুটোই ছিল। প্রথমে আমি যখন ইউকেতে যাই তখন আমি আমার অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সের ডিগ্রি কমপ্লিট করছিলাম। তো ভার্সিটিতে যখন যেতাম এর মধ্যেই আমি বুঝতে পেরেছি এরকম একটা আমাদের বাঙালি কমিউনিটি আছে। আর আমি ওখানে সবাই জানে হোয়াইট চ্যাপেল, ব্রিক লেন, বিখ্যাত বাঙালি পাড়া যেটা। তো আমি আমি সেখানে যেহেতু বাংলাদেশকে অনেক বেশি ভালোবাসি, তো আমি কি করতাম, প্রতি সপ্তাহে আমার পড়াশোনার ফাঁকে আমি বাংলা পাড়ায় যেতাম বেসিকলি। অনেকেই বলে যে বাংলা পাড়ায় গিয়ে তোমার কি মজা লাগে, কিন্তু ওই সময় যেহেতু আমি বলেছি বেড়ে ওঠা বাংলাদেশে, যারা অ্যাকচুয়ালি বাঙালি আছে, বাংলাদেশি আছে, যারা বেড়ে ওঠেনি বাংলাদেশে, তাদের কিন্তু টানটা সেরকম আমার মতো হবে না। তারা ব্রিটিশ বর্ন বাংলাদেশি, কিন্তু আমি তো অরিজিনালি ফ্রম বাংলাদেশ, রাইট? তো আমার জন্য মনে হতো আমি একটু বাঙালিদের সাথে কথা বলবো, বাংলাদেশিদের সাথে আমার মেলামেশা থাকবে, এটা আমি চেয়েছিলাম। তো এরকম মেলামেশা করতে করতেই আমি টের পেয়েছি সেখানে মেলা হয়, টিভি চ্যানেল আছে। তো আমি বললাম আমি আসলে ভেবেছিলাম আমার গান আর হবেই না, কারণ আমি ওখানে গিয়ে আর কাউকে চিনি না, কি হবে। যখন আমি টের পেয়েছি যে এরকম একটা কমিউনিটিতে এত কিছু হচ্ছে, আমি টিভিতে যাই, সেখানে আমি লাইভ পারফরমেন্স করতে থাকি। তারপর আস্তে আস্তে আবার চর্চা শুরু করি। ওই গ্যাপটা যেটা আস্তে আস্তে স্বাভাবিকভাবে আমার একটু সময় লেগেছে আবার ফেরত আসতে। তবে আমি বলবো আমার ওস্তাদজি মিহির লালা, চট্টগ্রামের ওস্তাদজি, উনি এখন নেই, বেঁচে নেই। উনি আমাকে যে তালিমটা দিয়েছেন, আমি বলবো ক্লাসিক্যালি আমি খুব অল্প সময়ের জন্য ক্লাসিক্যাল ওনার কাছ থেকে শিখেছি অনলি 3 ইয়ার্সের মতো। কিন্তু আমি যা শিখেছি আমি বলবো সবাইকে, আমি বলবো যে ক্লাসিক্যাল লিড যদি সে এটা রপ্ত করতে পারে, ক্লাসিক্যাল গান, এবং শেখে, আমার মনে হয় যে কোনো সঙ্গীত সে গাইতে পারবে। তো আমার কাছে এটাই আমি বলবো যে এটা আমার জন্য একটা আই ওয়াজ ব্লেসড যে আমি শিখেছিলাম। ছোটোবেলা থেকে তো শিখেছি, কিন্তু গান শেখা প্রপারলি, গান শেখা সবারই উচিত। তো সেটা আমাকে অনেক সহযোগিতা করেছে। আমি গানগুলো তুলে সবাইকে আনন্দ দিয়েছি। গানের ফাঁকে ফাঁকে আমি সবার সাথে মেলামেশা হয়েছে, এবং স্লোলি দেখা গেল সবাই আমাকে অনেক বেশি ভালোবাসা দিয়েছে। বাংলাদেশিরা আমি আজ সব মিলে আমার 20 ইয়ার্স হয়ে গেছে আমি আমার প্রফেশনাল লাইফ সেখানে। তো দ্যাটস ইট। নাইস। আপনি তো রাহাত ফাতিলের খানের সাথে কাজ করেছেন, তার সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল? ওনার সাথে প্রথম বাংলা ডুয়েট, আমি বলবো আমি আসলে স্বপ্নেও কল্পনা করতে পারিনি, কারণ এটা আমার লাইফের, আমি এখন বলি আলহামদুলিল্লাহ, যতটুকু আমার সময় যাচ্ছে, এটা হয়তো আল্লাহ তাআলা আমাকে এক্সট্রা দিয়ে দিয়েছেন। আমি যাই অ্যাচিভ করছি আমার কাছে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ
আল্লাহ তাআলা আমার জন্য এটাও রেখেছেন। আমি প্রত্যেকটা স্টেপে ওনাকে আমি শুকরিয়া আদায় করি আমি যে ওনার মতো একজন বড় আর্টিস্টের সাথে আমি গান গেয়েছি। আর এই অভিজ্ঞতা আমি কথায় প্রকাশ করতে পারবো না, কারণ উনি আমাকে এত ভালোবাসা দেখিয়েছেন। এবং আমার আমার হাজব্যান্ড রাজা কাশিফ, তার মাধ্যমেই আসলে আমার এই গান গাওয়া। আর আমি ধন্যবাদ জানাবো শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যামকে। উনি আমাদের এই পথটা করে দিয়েছেন, কারণ লেজেন্ডস ফর এভার নামে একটা পুরো কাজটাতে রুনা লায়লা ম্যাম ওনার সুরে অনেক বিখ্যাত আর্টিস্টরা গান গেয়েছেন। তার মধ্যে রাহাত ফাতে আলী খান সাহেব ছিলেন, তারপর হরিহরন ছিলেন, তারপর আদনান সামিজি ছিলেন। তো আমি আরও অনেকেই ছিলেন। আশা ভোসলে জি আমাদের বিখ্যাত উপমহাদেশের আমার সবচেয়ে প্রিয় সিঙ্গার। তো ওনার গানও রাজা মিউজিক কম্পোজ করেছেন এবং রুনা লায়লা ম্যাম সুর করেছেন। এবং অনেকে আমি বলবো যে সেটা প্রথম বাংলা গান ওনার ছিল। তো এই সুবাদে আবার দেখা গেল যে ওনাকে যখন রাজা কাশিফ বললেন যে যেহেতু আপনি বাংলা গান আরেকটা গান ডুয়েট হলে কেমন হয়, তো উনি কিন্তু না বলেননি। উনি খুবই উৎসাহ নিয়ে কার সাথে গাইব, তখন বললো যে আমার ওয়াইফের সাথে আপনি গাইবেন। তো উনি কিন্তু না বলেনি। ওনাকে আমার গানগুলো পাঠানো হয়েছে না, উনি বলেছিলেন আই উড লাভ টু সিং উইথ হার। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই গানটা বাংলায় আমি ওনাকে তুলে দিলাম। আর সেই অনুভূতিটা অন্যরকম। আর উনি আমাকে বলেছেন যে আমি ভালো গেয়েছি, এই কথাটাও কিন্তু আমার জন্য অনেক, কারণ উনি কাউকে বলছে যে তুমি গানটা ভালো গেয়েছো। হ্যাঁ, এটা আমাকে শুধু কয়েকবার বলেছেন। আমি বারবার ভাবছি আমি ভুল শুনছি বা এটাও কি আমার প্রাপ্য, এরকম একটা অনুভূতি ছিল। আর এগেন বলবো যে দুটো ভার্সন আছে ধ্রুব মিউজিক স্টেশন থেকে। এগেন ধ্রুবদার সহযোগিতা আমি ভুলবো না। উনিও উৎসাহ দিয়েছেন এবং এই গানটা ওনার মিউজিক স্টেশন থেকে এসেছে এবং দুটো ভার্সন এসেছে। একটা হচ্ছে তুমি আমার প্রেম পিয়াসা এবং প্রেম পিয়াসা বলে আরেকটা ভার্সন এসেছে, এবং দুটোই অনেকেই পছন্দ করেছে। আপু, গানটা যদি আমাদেরকে একটু গেয়ে শোনাতেন দর্শকদের উদ্দেশ্যে। এলে তুমি মনেরই গভীরে, জানবে তোমার আমি কে, জীবনের চেয়ে এই হৃদয়ে আরো বেশি দামি কে। নীরবে তোমাকে ভালোবেসেছি, তোমারই কখন আমি হয়ে গেছি। নীরবে তোমাকে ভালোবেসেছি, তোমারই কখন আমি হয়ে গেছি। অসাধারণ। রাজা কাশিফ ভাইয়ের সাথে আপনার মিউজিক্যাল জার্নিটা কিভাবে শুরু হয়েছিল? এটা বেশ মজা ছিল। সামহাও একটা গানে আমাকে সে ডেকেছিল, মানে আমি সহযোগিতা করেছিলাম আমার এক ফ্রেন্ডকে। সেখানে বলছিল যে আমাকে একটু করে কিছু ভোকাল দিয়ে দাও। তো আমি তখন অল্প কিছু ভোকাল আমি গিয়ে দেই এবং সে খুব ইমপ্রেস ছিল রাজা কাশিফ। তো আমি পরে আমি অনেক খুব মজার অভিজ্ঞতা এটা। বেশ কিছু বছর আগে, তারও বেশ কিছু বছর আগে সে আমাকে একটা অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানায়। তখন প্রফেশনালি আমি যা বলেছিলাম, সে বলেছিল না আমার কাছে এত তো বাজেট নেই। তো আমি বললাম যে ঠিক আছে তাহলে হবে না। তো সেই প্রোগ্রামটা আর হয়নি তার সাথে। তো এত বছর পর আবার যখন দেখা হলো, কোথাও আমি ভোকাল দিচ্ছি এবং সে খুব ইমপ্রেস ছিল যে আরে তুমি তো আমার সাথে কাজ করতে পারো, মানে কাজ করা যেতে পারে, এটা ও ভাবছিল কিন্তু বলেনি। আমিও
আর এটা আর কিছু হয়নি। তারও তারও মাঝখানে আরও একটা মজার কথা বলি। আমি যখন যে বলছিলাম যে স্টুডেন্ট ছিলাম, তো রাজা কাশিফের গান এবং আরও কিছু বিখ্যাত আর্টিস্টের গান, এটা হতো সম্ভবত বিফোর ইউ এবং বিভিন্ন চ্যানেলে কন্টিনিউয়াসলি চলতে থাকতো। তা সামহাও আমি ওর গানটাও শুনেছি। তো তো এটা আমি জানতাম না এটাই সেই রাজা কাশিফ, রাইট? তো আরও বছর পর যখন আমি তার সাথে তার গানগুলো দেখছিলাম, তা আমি ভাবছিলাম লন্ডনে কিন্তু পপুলার হচ্ছে ভাংড়া গানে খুব পপুলারিটি। আর আমি যে ধরনের গান গাই, আধুনিক গান গাই, রোম্যান্টিক গান গাই, তো আমার কাছে মনে হয়েছে আমি রাজা কাশিফ আমার জন্য বেস্ট হবে কাজ করার জন্য, কারণ সে এত সুন্দর করে গানগুলো কম্পোজ করে। এটা জাস্ট আমি চিন্তা করছিলাম, আমি ওই সময় চিন্তা করছিলাম, আর হঠাৎ করে তার একটা ফোন কল চলে আসে। আমি বলছিলাম এটা কিভাবে হয়? ম্যাজিক্যাল। হ্যাঁ, আমি চিন্তা করছি আর আপনার ফোন কল এসছে, এটা হয়তো সব কিছু লেখা ছিল। তারপর আমি বললাম যে আমি আপনার কথাই ভাবছিলাম যে আপনার সাথে কাজ করলে হয়তো অনেক ভালো ভালো কাজ করতে পারতাম। এই শুরু হয়ে গেল আমাদের জার্নি। আর সেও কম্পোজ করা শুরু করলো, সুন্দর সুন্দর গান আমিও গাইতে শুরু করলাম। বাহ, চমৎকার। আপনি তো বাংলা, হিন্দি, উর্দু অনেকগুলো ভাষায় গান করেছেন। এই ভাষায় গান করার অভিজ্ঞতাগুলো কেমন ছিল, বা আপনার কোন ভাষাতে গান করতে সব থেকে বেশি ভালো লাগে? আমার মাতৃভাষায় গান গাইতে আমার সবচেয়ে ভালো লাগে। আর হিন্দি, ইংলিশ, আসলে হিন্দি গান আমাদের বাঙালিরা সবাই কম বেশি গাইতে পারে, সবাই বলবো আমি। তারপর ইংলিশ গানে রপ্ত করেছি, যেহেতু এত বছর ছিলাম ওখানেও আমি গানটা শেখার চেষ্টা করেছি। তবে বাংলাদেশের জন্য দেশের গান গেছি আমি অনেক। এই জন্যই যে বাংলা গানকে এত আমি ভালোবাসি, বাংলা ভাষাকে এত বেশি ভালোবাসি যে আমি শুধু তা নয়, আমি রাজা কাশিফকেও খুবই মানে আগ্রহ নিয়ে বলেছি যে তোমারও বাংলা গান গাওয়া উচিত। সেও দেশের গান গেছে, আমাদের বাংলাদেশি না হয়েও। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ভাষা দিবসের গানও সে আমার সাথে গেয়েছে। তো খুব সুন্দর একটা গান আছে ওই ভাষা দিবসের জন্য, সেটা প্রথম আলো থেকে আপনারা যদি সার্চ করেন খুঁজে পাবেন, প্রথম আলোতে আছে। শ্রদ্ধা, এটা কবির বকুল ভাইয়ের লেখা, কবির বকুল ভাইয়ের লেখা। ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন উনি বেশ কয়েকবার। তো ওনার লেখা গান শ্রদ্ধা আমি একটু করে গাইছি। হ্যাঁ, শিওর। যাদের জন্য এই তারুণ্য পেয়েছে বাংলাদেশ, তাদের জন্য জানাই অনন্য শ্রদ্ধা নিমেষ, শ্রদ্ধা নিমেষ আমার বাংলাদেশ। বাহ, চমৎকার, খুবই ভালো লাগলো। আপু, বাংলা গান নিয়ে আপনার পরিকল্পনা কি? বাংলা গান নিয়ে আমার সব সময়ের পরিকল্পনা, সব সময় কোনো না কোনো কিছু আমি চিন্তা করে যাচ্ছি। আর অন্যান্য বিখ্যাত আর্টিস্টদের মতো যারা বাংলা গান নিয়ে প্রতিনিয়ত ভালো ভালো কাজ করে গেছেন তাদের অনুসরণ করি। যেমন বৈশাখীর জন্য আমি গান গেয়েছি, দেশের গান গেয়েছি, বলেছি যে ভাষা দিবসের গান গেয়েছি। রিসেন্টলি আমি শ্রীমঙ্গল নিয়ে একটা গান করেছি আমাদের বিখ্যাত আসিফ আকবর ভাইয়ের সাথে। আর গানটি লিখেছেন কায়েস আজিজ ভাই। ভীষণ সুন্দর একটা গান। তো দেশ নিয়ে আমি প্রতিনিয়ত চেষ্টা করছি যেন আমি কিছু দিয়ে যেতে পারি। একজন আর্টিস্ট, আমার মতে আমি যখনই কাউকে কোনো আর্টিস্টকে দেখি সে ভালো গান গাইছে, আমার পক্ষ থেকে আমি সবসময় বলি তুমি খুব ভালো গান গাইছো, কিন্তু দেশের জন্য গাও। কারণ
এই কাজগুলো রয়ে যাবে। তোমার দেশের জন্য তুমি যদি গান গাও, কাজগুলো রয়ে যাবে, এবং ভালো গান যদি রেখে যাও, রেকর্ডিংয়ের কাজ করে যেতে বলি আমি অলওয়েজ। নিজেও সেম, যতটুকু পারছি মৌলিক গান আমার ভালো, হয়তো অনেকেই ভালো লাগবে না, অনেকে ভালো লাগবে, ইট ডাজন্ট ম্যাটার। আমার মনে হয় কন্টিনিউ করে যাওয়া উচিত, নিজের মৌলিক গান নিয়ে কন্টিনিউ করে যাওয়া উচিত। এটা আমি এখনও আমার মনে প্রাণে ধারণ করছি, যে কাজ করে গেলে সেটার স্বীকৃতি আসবেই। অবশ্যই। বাংলাদেশের কোন কোন সঙ্গীত শিল্পীদের সঙ্গে গান করেছেন এবং ভবিষ্যতে আরও কার কার সঙ্গে গান করতে চান? আমার অ্যাকচুয়ালি বাংলাদেশের যেটা বলেছি আমি, আসিফ আকবর ভাই, আমাদের শ্রদ্ধেয় আসিফ আকবর ভাইকে কে না পছন্দ করে। আমার যাত্রাই শুরু হয়েছে ওনার সাথে গান গেয়ে। আমি খুব প্রাউড ফিল করি ওনার সাথে গান গেয়ে, বিকজ শুধু সিঙ্গার হিসেবে না, মানুষ হিসেবে উনি অত্যন্ত ভালো মানুষ। আর আরও আমি গান গেয়ে যাব, আরও অনেকের সাথে গান গাওয়ার খুবই ইচ্ছা আছে। আর আমি আমার জার্নিটাই ভালো আর্টিস্টদের সাথে আমার মেলামেশা হয়েছে, এবং আমি মনে করি ভালো মানুষ এবং ভালো আর্টিস্ট হওয়া খুবই ইম্পর্ট্যান্ট। আর কাজ করে যাওয়া, কাজ যেভাবেই হোক, যেটা বলেছি যে আমি চাই আরও অনেকের সাথে কাজ করতে, এবং ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশে আরও অনেক ভালো ভালো আর্টিস্ট আছেন এবং সিঙ্গার্সরা আছেন, যাদের সাথে ইনশাআল্লাহ আমি কাজ করে যাব। ব্রিট এশিয়া টেলিভিশন চ্যানেলের সুপারস্টার প্রোগ্রামে ফাইনাল রাউন্ডে যাওয়ার অভিজ্ঞতা কেমন ছিল আপনার? খুবই মজার ছিল, কারণ 350 পিপলের মধ্যে আমি সিলেক্টেড ছিলাম, এটা বলিউড ক্যাটাগরিতে। এটা আমার জন্য ভীষণ মজার একটা অভিজ্ঞতা ছিল। সবচেয়ে আর দুঃখের বিষয় হচ্ছে, ফাইনাল যে রাউন্ডটা ছিল ওখানে গিয়েই আমার ওটা হওয়ার আগে আমার গলা ভেঙে যায়। আর গলা ভেঙে যায়, ঠান্ডা দেশ। আর ওই সময় আমি বলেছিলাম যে আমি আর না যাই ফাইনালে, কিন্তু ওরা আমাকে এত বেশি ভালোবাসা দিয়েছে, বলছে তোমার ভাঙা গলা দিয়ে তুমি গান গাও। তো আই কুডন্ট উইন। আমি মনে করি যে হয়তো আমার ভয়েস ভালো থাকলে ডেফিনেটলি আমি উইন করতাম। আর আমার তার পরপরই আমি ঋষি রিচের মতো একজন কম্পোজারের সাথে আমি কাজ করি, এবং সেই গানটা ব্রিট এশিয়া টিভিতে এটা নমিনেশন তারা দেয়, এবং এটার জন্য আমি যেটা পুরো ইন্ডিয়ান কমিউনিটিতে আমি খুব নোন হয়ে যাই। তো এই জার্নিটা আমার খুব ভালো ছিল। আর এইভাবে আমার যেটা বলছিলাম, আমি হিন্দি গান বা যেহেতু মাল্টিকালচার বা এটা ইংল্যান্ড, তো সব দেশের মানুষ সেখানে আছে, আর খুব ভালোভাবে আমাকে নিয়েছিল। আপু, দৃষ্টি 24 অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে তারকা ডায়েরিতে এসে। আর আমি স্পেশাল ধন্যবাদ জানাবো স্পেশালি হোসেন ভাই এত সুন্দর একটা প্ল্যাটফর্ম সব আর্টিস্টদের জন্য করেছে, আর এই জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন দৃষ্টি 24-এর তারকা ডায়েরি অনুষ্ঠানটি। আর দেখতে দেখতে চলে এসেছি আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। দেখা হবে আগামী অনুষ্ঠানে আবার নতুন কোনো তারকাকে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দৃষ্টি 24-এর সঙ্গেই থাকবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, শেয়ার এবং কমেন্ট করে পাশেই থাকবেন। ধন্যবাদ।